স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জের অনেক চাষি এখন ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছেন। বন্যার পানিতে ফসল নষ্ট হয়, প্রত্যাশা মতো দাম মিলছে না বলে জানান তারা। শুরুতেই বলে রাখি, সুনামগঞ্জে আজ এবং গতকাল দুদিন কিন্তু বৃষ্টিপাত হয়নি। সুনামগঞ্জে শুধুমাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো বলা যায় যে সুনামগঞ্জে বৃষ্টিপাত একদমই কম হয়েছে এবং সুরমা নদীর পানিও শুধুমাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তো কৃষানীরা এই 2 দিন বৃষ্টিপাত না হওয়ায়, রোদ থাকায় তাদের যে চিরাচরিত রূপ আছে বৈশাখের, সেটি এখন দেখা যাচ্ছে কলায় হাওরে। তবে আমরা জানি এই সময় কৃষানীরা যে শ্রমিক দিয়ে হাওরে ধান কাটান, সেই শ্রমিকের মজুরি পরিশোধ করে থাকেন এই ধান বিক্রি করে। কিন্তু এবার কৃষকরা বলছেন তারা দামের একদমই মূল্য পাচ্ছেন না। 700 থেকে 600 টাকা মন তারা বিক্রি করতে হচ্ছে। এদিকে গত 3 তারিখ সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় শুরু হলেও কৃষকরা সেখানে পর্যাপ্ত ধান দিতে পারছেন না, কারণ তাদের যেই অনুযায়ী রয়েছে আর্দ্রতা, সেই আর্দ্রতা অনুযায়ী কৃষকরা দিতে পারছেন না। যেহেতু এবার বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের ধান পানিতে তলিয়েছিল, সেই কারণে তারা সেটি ভালোভাবে শুকাতে পারেননি। তো সব মিলিয়ে সুনামগঞ্জে কৃষকরা কিন্তু এখন চরমে দুর্ভোগে রয়েছেন। আর এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে আজ সুনামগঞ্জে আসছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সুনামগঞ্জে আসছেন হাওরের কৃষকদের ক্ষয়ক্ষতি দেখার জন্য এবং সহায়তা করার জন্য। তো সুনামগঞ্জে এখন পর্যন্ত রোদ রয়েছে এবং গতকালও কিন্তু রোদ ছিল, তাই কৃষকরা যেই কার্যক্রমটি রয়েছে এখন তারা ধান মাড়াই, ধান শুকানো, সেটি এখন করে যাচ্ছেন। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সব শেষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনের পথে এগিয়ে চলায় এখন নতুন এক উচ্চতায় বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশাল বিনিয়োগের এই প্রকল্প থেকে কতটা লাভবান হবে দেশ? শুধু বিদ্যুৎ উৎপাদনই কি শেষ কথা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো অর্থনৈতিক সমীকরণ? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে বাংলাদেশের প্রবেশ। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই কেন্দ্রটি কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তার এক অভেদ্য দুর্গ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে শুরু হয়েছে 163টি ফুয়েল অ্যাসেম্বলি লোডিংয়ের কাজ। প্রায় 1,39,741 কোটি টাকার এই প্রকল্পের 2 ইউনিট থেকে 2,400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে 60 থেকে 80 বছর। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থিতিশীল দাম। কয়লা বা গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে উঠানামা করলেও ইউরেনিয়ামের দাম থাকে অনেকটা স্থিতিশীল। ফলে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যাবে। যেহেতু প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি, কারণ এটা যত চলবে ততই আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব। বিদ্যুৎ উৎপাদন করলে অন্যান্য তেল, গ্যাস, বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রয়োজন পড়বে না, তখন আমাদের আমদানি করার বেশি লাগবে না এবং এতে আমাদের ডলার রিজার্ভও বেশি চাপ পড়বে না। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে রূপপুর হবে বাংলাদেশের তুরুপের তাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় এটি পরিবেশ বান্ধব বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করবে। এটি রিনিউয়েবল এনার্জি না হলেও তুলনামূলকভাবে একটা ক্লিনার এনার্জি, ফলে এর মাধ্যমে কার্বন নিঃসরণ অনেকটুকুই কমবে। 2400 মেগাওয়াটের যদি কোল বেস বা অন্য এনার্জি বেস আমরা বিদ্যুৎ প্রকল্প করতাম, তাহলে আমাদের লক্ষ লক্ষ টন কার্বন নিঃসরণ হতো। এরকম পিকিং প্ল্যান্ট যে সমস্ত বলা হয়, সেগুলো কিন্তু আমরা অফ রাখতে পারবো তখন, কারণ সোলার থাকবে। আর বেস লোড যদি আমার নিউক্লিয়ার দেয়, কোল দেয়, তাহলে কিন্তু আমরা এলএনজির উপরেও কিন্তু নির্ভরতা কমে যাবে। এই জায়গাগুলোতে একটা বড় ধরনের সাপোর্ট আলটিমেটলি তৈরি করবে। তবে সফল যাত্রার সুফল পুরোপুরি ঘরে তুলতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা। সঞ্চালন লাইনের কাজ দ্রুত শেষ করা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। উন্নত দেশ হওয়ার স্বপ্নে জ্বালানি শক্তির বিকল্প নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই স্বপ্নের এক শক্তিশালী ইঞ্জিন। যদি সঠিক রক্ষণাবেক্ষণ আর স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তবে রূপপুর হবে আগামীর স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষকদের চাষাবাদ নিরবচ্ছিন্ন রাখতে সরকার রাজধানীতে প্রতিদিন 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিছু কিছু অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলেও এখনও সারা দেশে এর প্রভাব পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে দেশের কৃষি অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
আমি খেতে পানি পৌঁছতে পারিনি, ড্রেনেজে পর্যন্ত যাই পর্যন্তই কারেন্ট থাকে না, চুষে খাই হেলাই দেয়। কারেন্ট থাকলে সে আমি এই যে যারা নাকি ক্ষেত করছে 1-150 লোক, তাকে আমি পানি দিয়ে পৌঁছে দিতে পারি। শান্ত মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খান বানিয়ারা গ্রামের কৃষি জমিতে সেচ পাম্প পরিচালনা করেন। বলছিলেন বিদ্যুৎ সংকটে তার ভোগান্তির কথা। সরকার কৃষকদের কথা বিবেচনা করে গ্রাম অঞ্চলে লোডশেডিং কমানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই অঞ্চলে এসে আমরা দেখলাম যে লোডশেডিং তো কমেইনি, বিদ্যুৎ খুবই কম থাকছে। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় থাকার পরেই আবার চলে যাওয়ার অভিযোগ এই অঞ্চলের সাধারণ কৃষকদের। শান্ত মিয়ার সাথে কথা বলার সময় এগিয়ে আসেন কিছু কৃষক। পানি সংকটে ফসলি জমিতে কাজ করতে না পারার কথা জানান তারাও। বিদ্যুৎ মনে করেন 5 মিনিট, কোনো সময় 5 মিনিট থাকে, কোনো সময় থাকে না। দিনে দিন চলে যেতেছে, আবার একটু দিলিক দিল, আবার আসলো, আবার যাইতেছে, এরকম কয়েক মিনিট পর পরই চলে যায়। বহু সমস্যা বুঝছেন, ক্ষেত খোলার বেশি সমস্যা। আমাদের বিদ্যুতের সমস্যাই বেশি বুঝছেন, এই পানি দিতে পারে না, এই যে কৃষকদের ধান মান নষ্ট হয়ে যাইতেছে। সরকার কৃষকদের কথা চিন্তা করে লোডশেডিং এর এই সিদ্ধান্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কিভাবে কি পরিমাণে বিদ্যুৎ বন্টন করা হবে তা কৃষকদের জানা উচিত বলে মনে করেন তারা। গ্রামাঞ্চলে যদি লোডশেডিং কিছুটা পরিমাণও বন্ধ করা যায় এবং গ্রামাঞ্চলে যদি ঠিকভাবে এটা বিদ্যুৎ দেয়াটা চালু করা যায়, তাহলে গ্রামের অর্থনীতি অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াবে। গ্রামে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট আছে, আপনারা জানেন। তো সেখানে যদি এই খরা মৌসুমে বিদ্যুতের প্রবাহ এবং জ্বালানি তেলের সংকটকে যদি দূরীভূত করতে হয়, তাহলে একটা রেশনিং প্রক্রিয়ার মাধ্যমে সেটা করলে পরে আপনার গ্রামীণ অর্থনীতিতে একটা পজিটিভ ইফেক্ট আসবে। নওগাঁর কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এখন বর্তমানে কারেন্টের সমস্যা নেই, ডিজেলও পাওয়া যাচ্ছে। আমরা সুষ্ঠুভাবে ধান উঠে আমরা কাটাই মারাই করেছি, এখন আমাদের খুব স্বচ্ছভাবে চলিচ্ছে। এখন কিছুদিন আগে মনে করেন যে কারেন্টের খুব সংকট ছিল, এখন মনে করেন কারেন্টের কোনো সমস্যা নাই। আবার আল্লাহ রহমে এখন ধান পান আল্লাহ যেটাই দিছে, খুব শান্তিভাবে আমার এখানে থাকা উঠতেছে। সরকারের সিদ্ধান্তে এখন পর্যন্ত সারা দেশে সুফল না আসলেও কিছু কিছু অঞ্চল সুফল পাচ্ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোলার ইলিশা লক্ষ্মীপুর রুটসহ বিভিন্ন নৌপথে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার ডেঞ্জার জোনে চলাচল করছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট। জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌযানে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে হাজারো মানুষ। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি এড়াতে প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত ভোলার ইলশা মেঘনা নদী থেকে সাগরের মেঘনা পর্যন্ত প্রায় 110 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন ঘোষণা করা হয়। এ সময় উপকূলীয় অঞ্চলে নদী উত্তাল থাকে। এ কারণে নদীতে বে ক্রসিং সনদ ছাড়া সব যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। কিন্তু ভোলায় ডেঞ্জার জোনে নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার। বেশিরভাগ নৌযানের নেই বৈধ কাগজপত্র কিংবা অনুমোদন, নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও নেই। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে চলাচল করছে নৌযানগুলো। জীবিকার তাগিদে ও জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে এসব নৌযানে চড়ছেন অনেকে। 1:15 লঞ্চ আসা দেখি যে লঞ্চ নাই, এরপর আমরা আসার সময় দেখা যদি ফেরিতে যাই, গাড়ি নিয়ে আসি, সেখানে দেখি যে ফেরি কোনো টাইম টেবিল ঠিক নেই। কখন গাড়ি ছাড়, কখন ফেরি ছাড়বে, কখন ফেরিটা আসবে, এটা কেউ জানে না। নদী যে উত্তাল, এই ট্রলার মানে পদক্ষেপ না নিলে ওখানে যানবাহন দিয়ে না গেলে কর্মস্থানে পৌঁছা যায় না। আমরা দেখা গেছে অলওয়েজ কিন্তু লঞ্চ সার্ভিস থাকে না, যে কারণে আমাদের এই ধরনের ট্রান্সপোর্ট বেছে নিতে হয়। প্রতিদিন এই রুটে সরকারি ও বেসরকারি মিলিয়ে 4টি সি ট্রাক ও 2টি লঞ্চ চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরির নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বর্ষার মৌসুমে নদী অনেক উত্তাল থাকে, এই বোটে যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। এই সার্বক্ষণিক লঞ্চের একটা ব্যবস্থা করলে ভালো হয়। এখন আমাদের তো এর বিকল্প পথ নেই, আমরা যে ফেরি দিয়ে যাব, আমাদের অনেক জরুরি কাজ থাকে, কেউ অসুস্থ থাকে, চিকিৎসার প্রয়োজন, আমাদের নদীটা পার হতেই হয়। গভর্নমেন্ট আমাদের এই বিষয়গুলোকে লক্ষ্য করবেন, যাত্রীদের সুবিধার্থে। বিআইডব্লিউটিএ জানিয়েছে, অবৈধ নৌযানের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে প্রশাসন। আমার টিএ আমি বলছি, নির্দেশ দেওয়া আছে, আমাদের লোকজনকে দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে যাতে
ইলিশা থেকে মসজিদ চৌধুরী হাটে যে অবৈধ নৌযান চলে এগুলো যাতে কঠোর মনিটরিংয়ের মধ্যে আওতায় নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। শুধু ভোলা লক্ষ্মীপুর রুট নয়, জেলার বিভিন্ন রুটে অবাধে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। এসব রুটে নিরাপদ নৌযানের দাবি যাত্রীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। হামে মৃত্যুর মিছিল কমছেই না। সোমবার 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। বাংলাদেশে এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা বলছেন, মৃত্যুর অন্যতম কারণ অপুষ্টির পাশাপাশি আইসিইউ সংকট। তারা জানান, উপজেলা পর্যায়ে যদি আইসিইউ চালু রাখা যেত তাহলে অনেক শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হতো। গত 1.5 মাসে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রায় 250 শিশু মারা গেছে, যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন এদের জন্য প্রয়োজন ছিল আইসিইউ, কিন্তু দেশের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় আইসিইউ না থাকা এবং থাকলেও তার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। এমনই একজন শরীফুল ইসলাম 8 মাসের সন্তানকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন বারান্দায়। পেশায় বাস চালক শরীফুলের বাড়ি মানিকগঞ্জে। জানালেন, সন্তানকে হাসপাতালে ভর্তির ভোগান্তি। মানিকগঞ্জে ভর্তি ছিল প্রাইভেট হসপিটালে, ওইখানে আপনার 11 দিন ছিল। তার পরবর্তীতে জ্বর হওয়ার পরে ওইখান থেকে মুন্নু হসপিটালে নিয়েছিলাম। মুন্নু হসপিটালে বলছিল যে রুগী এখানে রাখা সম্ভব না, ঢাকাতে নিতে হবে। পরবর্তীতে ওইখান থেকে আপনার শিশু হাসপাতাল আনছিলাম এবং আইসিইউ নাই, আইসিইউ লাগবে। পরবর্তীতে ওইখানে সিট নেওয়ার পরে আমরা লালমাটিয়া ক্রিটিক্যাল হসপিটাল ওইখানে রাখছিলাম আইসিইউতে 3 দিন, কিন্তু 3 দিনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, প্রায় আপনার 70 থেকে 80 হাজার টাকা। আর ওইখানে চিকিৎসার মানও তেমন ভালো পাই নাই, মানে 3 দিন রাখার পর কোনো উন্নতি পাই নাই, আর ওই জন্য এখান থেকে নিয়ে আসলাম। এই হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসের 14 শিশুকে ভর্তি করানো হয়েছে, যাদের হাম ও চিকেন পক্স হয়েছে। এদের মধ্যে একজন গতকাল মারা গেছে। বাচ্চাদের শরীরে হাম আর চিকেন পক্স উঠছে, সেই জন্য নিয়ে আসছে এখানে। ঢাকা মেডিকেল নেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা মেডিকেল থেকে এখানে রেফার করছে, বলছে এখানেই ভালো হবে। চিকিৎসক জানিয়েছেন, যে শিশুটি মারা গেছে তার নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা ছিল। এই ধরনের রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন। আমাদের এখানে আইসিইউ শিফটিংয়ের প্রথম কারণই হচ্ছে যে যাদেরকে আমরা বেশি বেশি মনিটরিং প্রয়োজন। আর আইসিইউতে আরেকটা হচ্ছে যে অক্সিজেন ডেলিভারি যে প্রসেসটা, সেটা ওয়ার্ডের চেয়ে ভালো আছে। সুতরাং যাদেরকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা যাচ্ছে না, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করি। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আইসিইউ থাকলেও নেই পর্যাপ্ত ভেন্টিলেশন, শয্যাসহ জনবল বাড়ানো প্রয়োজন। আইসিইউ সাপোর্টের ভিতরে আপনার ভেন্টিলেটর দরকার হয় অনেক সময়, যে কৃত্রিম শ্বাস দেওয়ার জন্য, যেটা আমাদের 1 বছরের উপরে বাচ্চাদের আছে, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো ভেন্টিলেটর নাই। আমাদের ভেন্টিলেটর লাগবে, একটা হলেও আমরা একটু চালাই নিতে পারতাম। আর কিছু সিস্টার দরকার সাপোর্টের জন্য, কারণ যে সিস্টার আছে ওরা আসলে গত মার্চের 15 তারিখ থেকে এত র্যান্ডম ডিউটি করতেছে, ওদের আসলে কোনো রেস্ট নাই। তিনি জানান, 2021 সালে উপজেলা হাসপাতালগুলোতে 2 শয্যার আইসিইউ করা হয়েছিল। জনবল সংকটে সেগুলো এখন বন্ধ হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান প্রথম। বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir এর তথ্য অনুযায়ী সকাল 9টার পর ঢাকার বায়ুমানের স্কোর ছিল 167, যা অস্বাস্থ্যকর। কয়েকদিনের বৃষ্টিতেও ঢাকার বায়ুমান তেমন উন্নত হয়নি। দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি ও পাকিস্তানের করাচি। শহর দুটির বায়ুমানের স্কোর 157। এছাড়া 156 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঠাকুরগাঁওয়ের সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিচু জমিতে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের মুখে দেখা দিয়েছে চরম হতাশা। মাঠ জুড়ে জমে থাকা পানি কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। কালবৈশাখী ঝড় ও কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঠাকুরগাঁয়ের সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আছে এক হাঁটুর বেশি পানি, এখন বৃষ্টির পানি লাগা আছে। এই পানি যদি 2 দিন থাকে গাছ কিন্তু মরে যাবে। মরিচ আছে না, মরিচেরও ক্ষতি,
ধন্দল ক্ষতি হয়েছে, যে শশা ধরছিল, শশা 50 টাকা কেজি, আজকে শশা নাই, শশা নষ্ট হয়ে গেছে। এতে পানি কুমড়া গাছ মরে যাচ্ছে টানা বৃষ্টিতে। এদিকে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে এমনিতেই কৃষিপণ্য ঠাকুরগাঁর বাহিরে নিয়ে যেতে অনীহা দেখাচ্ছিল ব্যবসায়ীরা। আমার ভাই 2 লাখ টাকার মতো লস হবে সব মিলায়, করলা এবং মরিচ মিষ্টি কুমড়ার মধ্যে 12 টাকা লস হবে আমার, অনেক ক্ষয়ক্ষতি। টানা বৃষ্টির কারণেই কুমড়া তুলতে হচ্ছে। যদি কুমড়া না তুলি তাহলে কুমড়া পচে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তো আমরা কিছুই পাবো না। পানি লাগার কারণে কুমড়াটা আমার পাকতেছে না। এই কুমড়া যদি পাকাইতে পারতাম তাহলে আমরা কুমড়াটা মন বিক্রি করতাম 1000, এখন আমরা আজকে কুমড়া দিলাম 500 টাকা মন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঠাকুরগাঁয়ের যে ক্ষতিটি হয়েছে এটি খুব সহজে উতরানো সম্ভব বলে বলছে ঠাকুরগাঁও কৃষি বিভাগ। যেহেতু গতকালকেও বৃষ্টি হয়েছে, এর ফলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়তে পারে। তো আমরা কৃষি বিভাগ এই সমস্ত কৃষকদেরকে বলছি যে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তারা যেন জমিগুলোর পানি জমিয়ে না রাখে, জমি থেকে যেন তারা পানি বের করে দেয়। ঠাকুরগাঁও থেকে মনিরুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে আনন্দ উল্লাস করছে বিজেপির নেতাকর্মীরা। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হিন্দুত্ববাদী এই দল। ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। এই ভোটের মধ্যে দিয়ে 15 বছর একচেটিয়ে রাজত্ব করা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস হোঁচট খেল। নির্বাচনে 206টি আসনে জয়লাভ করেছে বিজেপি, আর তৃণমূল পেয়েছে 80টি আসন। হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজনৈতিক দুর্গ কলকাতার ভবানীপুরে 15,000 ভোটের ব্যবধানে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। মমতা অবশ্য অভিযোগ করেছেন নির্বাচনে বিজেপি 100-র বেশি আসন লুট করেছে। এদিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে 108 আসনে জিতেছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। সরকার গঠন করতে হলে তাকে অন্য দলের সাথে জোট গঠন করতে হবে। দারিদ্র্য, বেকারত্ব, অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত এক কঠিন বাস্তবতা পার করছে কঙ্গোর গোমা শহরের মানুষ। সেখান থেকে উঠে এসে এক তরুণ সাইক্লিস্ট শুরু করেছেন শান্তি ও ঐক্যের ব্যতিক্রমী যাত্রা। অনেকেই এটিকে তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন। দারিদ্র ও অনিশ্চয়তায় ঘেরা পূর্ব কঙ্গোর গোমা শহর, যেখানে প্রতিদিনই সংগ্রাম চলে বেঁচে থাকার। এমন একটা জায়গা থেকে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছেন 23 বছর বয়সী ট্রায়াথলেট মিগুয়েল মাসাইসাই। প্যাডেলিং ফর পিস নামে গোমা থেকে মরক্কোর রাবাতা পর্যন্ত প্রায় 14,000 কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবেন তিনি। শান্তি, সহনশীলতা ও আফ্রিকান ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই যুবকের লক্ষ্য। আমি দেখতে চাই কঙ্গো শুধু যুদ্ধ আর সংঘাতের গল্প নয়, আমরা বড় স্বপ্ন দেখার পাশাপাশি বড় কিছু অর্জনও করতে পারি। সব প্রতিকূলতার মাঝেও আমরা উঠে দাঁড়াতে পারি। ক্রীড়া মানুষকে শুধু একত্রিতই করে না, শান্তিপূর্ণভাবে একসাথে থাকা শক্তি যোগায়। সেই বার্তাই ছড়িয়ে দিতে চান মাসাইসাই। ক্রিয়া কর্মকাণ্ডের মাধ্যমে একজনের সাথে অন্যজনের সম্পর্ক গড়ে ওঠে, যা আমাদের সবাইকে একত্রিত করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। এর আগে কঙ্গোর গোমা থেকে সাউথ আফ্রিকার কেপ টাউন পর্যন্ত 7,000 কিলোমিটার সাইকেল চালিয়েছেন মিগুয়েল মাসাইসাই। এবার তার লক্ষ্য 17টি দেশ পাড়ি দিয়ে নতুন ইতিহাস গড়ার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।